দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথি আবু সাইদ রাজার কাছে। আপনার কাছ থেকে জানতে পারছিলাম যে আসলে কম্পিটিটিভ মার্কেট এবং আরও সেলের যে বিষয়গুলো জানাবেন বিস্তারিত। তো যেটা বলছিলাম একটু আগে, সেটা হলো যে ব্যাংকের টাকাটা, এই যে 34,000 কোটি টাকা, এর একটা মূল অংশই কিন্তু ব্যাংকের টাকা। অ্যান্ড যেহেতু অনেকগুলি কোম্পানি ইনভলভ হয়ে গেছে, প্রত্যেকটা কোম্পানির বিনিয়োগ বড় বড় বিনিয়োগ, সুতরাং ব্যাংকে তার টাকা শোধ দিতেই হচ্ছে। একদম। আর এই সময় এতগুলি টাকা বিনিয়োগ করে যে পরিমাণ মার্কেট থেকে সেলস আসার কথা, সেই কম্পিটিটিভ মার্কেটে সেই সেলসটা পাচ্ছে না। আর এই কারণে মূলত সে বিক্রি করে সে টাকা থেকে লভ্যাংশ এবং ব্যাংকে পরিশোধ করা, এটা একটা ব্যতিক্রম তৈরি হচ্ছে। আর এই কারণে অনেকগুলি কোম্পানি এই মুহূর্তে সিক হয়ে যাচ্ছে। আমি যদি 23টা কোম্পানি বলি, 23টা কোম্পানির মধ্যে 13টা কোম্পানি বলতে পারেন ঠিকমতো রান করতে পারছেন না, অর্থাৎ অলরেডি তারা তাদের ইম্পোর্টের সক্ষমতা হারিয়েছে। তো এই যখন অবস্থা, তখন এলপিজি সেক্টরকে যদি আমরা একটু নারিশ না করি, এলপিজি সেক্টরের এই সমস্যাটা যদি না দেখি, তাহলে মূলত এই পুরো এলপিজি সেক্টরটা কিন্তু মুখ থুবড়ে পড়বে। ব্যাংক থেকে যে টাকাটা এই এলপিজি কোম্পানিগুলি নিয়েছে, এই টেনর কিন্তু শুরু থেকে কিন্তু 5 বছর। কিন্তু এই ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা এই কোম্পানিগুলিতে এখান থেকে কোনো রেজাল্ট যদি পেতে হয় আপনাকে, এই ব্যাংকের এই 5 বছরের টেনর যদি 10 বছর না হয়, লং টার্ম না করা হয়, তাহলে কোনো কোম্পানি কিন্তু সাস্টেনেবল হবে না। অন্যদিকে যে সেলসের যে প্রাইসিং যে মেকানিজম আছে আমাদের এখানে, এই প্রাইসিং মেকানিজমে কোনো কোম্পানি কিন্তু তেমন কোনো প্রফিট করতে পারছে না। একটা সার্টেন লেভেলের উপর সেল যদি তার চলে যায়, তাহলে সে প্রফিটের মুখ দেখে। কিন্তু এই যারা 500 থেকে 700 কোটি টাকা বিনিয়োগ করেছে, তারা মূলত কেউই প্রফিটের মুখ দেখতে পারছে না কিন্তু। আর যারা মুখ দেখছে, তাদের আহামরি প্রফিট এটা বলা যাবে না, তারা মোটামুটি একটা সাস্টেনেবল অবস্থায় আছে। আচ্ছা। সো 23টা কোম্পানির মধ্যে আমি যদি বলি 13টা কোম্পানি মুখ থুবড়ে পড়বে, তাহলে এই কোম্পানিগুলিকে যদি আমি না নিয়ে আসতে পারি, তাদের ব্যাংকের যে লোন আছে এগুলি যদি সহজীকরণ না করি, তাহলে মতো এলপিজি সেক্টরে একটা ধস নেমে আসবে কিন্তু। আমি যদি একটু যুক্ত করতে চাই, আসলে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন দর্শকরা। আমি একজন দর্শক হিসেবে যদি একজন সাধারণ মানুষ হিসেবে জানতে চাই, অনেকে তো একজন বড় ব্যবসায়ী চিন্তাভাবনা করেই বিনিয়োগ নিয়ে মাঠে নামেন। আপনি অনেকগুলো সমস্যার কথা বললেন যে আসলে ভর্তুকি দিয়ে চালাচ্ছে এবং একটি মুখ থুবড়ে পড়বে। আসলে অনেকগুলো চিন্তাভাবনা না করে কি ব্যবসায় তো তারা অবশ্যই নামেনি, কি কারণগুলো আসলে এমন মুখ থুবড়ে পড়ার কারণ মনে করছেন আপনি? যেটা মনে হয়েছে যে শুরুতেই ভুলটা হয়েছে, শুরুতেই 58টা কোম্পানিকে লাইসেন্সটা দেওয়া উচিত হয়নি। যে কোম্পানিগুলি লাইসেন্স নিয়ে আছে, মূলত প্রপার অ্যাসেসমেন্ট না করে অনেকে কিন্তু মার্কেটে মাঠে নেমে গেছে। তো এখন যেটা হয়েছে সেটা হলো যে মার্কেটে যে প্রোডাক্টটা এলপিজি যখন মার্কেটে একজন বাজারজাত করতে যায়, তখন তাকে দুটো জিনিস দিতে হয়। একদিকে সিলিন্ডার দিতে হয় মার্কেটে, অর্থাৎ 12 কেজির সিলিন্ডারটা আমরা বাসা বাড়িতে ব্যবহার করি হোম ইউজের জন্য, সেটা দিতে হয়। অন্যদিকে গ্যাস দিতে হয়, গ্যাসে তাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। আবার অন্যদিকে সিলিন্ডার যেটা আছে, এই গ্যাস থেকে হয়তো কিছু কিছু প্রফিট হয়, কিন্তু এই সিলিন্ডার যেটা মার্কেটে আমরা দিচ্ছি, এই সিলিন্ডারটা একটা সিলিন্ডারের খরচ একটা এন্টারপ্রেনার দরকার হয় 3,000 টাকা। কিন্তু মার্কেটে যখন সিলিন্ডারটা বিক্রি করতে যায়, সে তখন বিক্রি করে 800 থেকে 1,000 টাকা। তাহলে 2,000 থেকে 2,200 টাকা প্রত্যেকটা সিলিন্ডারে কিন্তু তাকে ভর্তুকি দিতে হচ্ছে। এখন এই ভর্তুকির টাকাটা উঠাবে কোন দিক দিয়ে? এই ভর্তুকির টাকাটা উঠাতে হলে প্রফিট থেকে উঠাতে হবে। যেখানে প্রফিটই তার নাই, সে ঠিকমতো সাস্টেইন করতে পারছে না, সেখানে সিলিন্ডারের অতিরিক্ত টাকাটা সে দেবে কোত্থেকে? যে কারণে এই টাকাটা ব্যাংক থেকে নিয়ে ব্যাংকে আর পরিশোধ করতে সে পারছে না। আচ্ছা। যে কারণেই মূলত তার ড্রব্যাকটা তৈরি হচ্ছে। অ্যান্ড এটা থেকে উত্তরণ করতে হলে মূলত সিলিন্ডার যে প্রাইসে আমরা মার্কেটে এখন দিচ্ছি, এই প্রাইসটা উঠাতে হবে। অ্যাটলিস্ট যেটা হওয়া উচিত, যে 3,000 টাকা একজন অপারেটর কিনছে সিলিন্ডারটাই, 3,000 টাকা বাজারজাত কীভাবে করতে পারে তার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে এলপিজি বাজারের নিয়ন্ত্রণ সংস্থা বিইআরসি, তারা মূলত প্রাইসটা নিয়ন্ত্রণ করে, গ্যাসের প্রাইসটা নিয়ন্ত্রণ করে, কিন্তু সিলিন্ডারের প্রাইসের কোনো নির্দেশনা কিন্তু এখনও পর্যন্ত নাই। হ্যাঁ, তো যে কারণে মূলত সিলিন্ডারের এই যে বিশাল একটা লস প্রত্যেকটা অপারেটরকে পোহাতে হচ্ছে, এটা থেকে যদি উত্তরণ না হয়, মূলত কেউই সাস্টেনেবল কিন্তু হবে না। সরকারের কি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন? সরকার তো উদ্যোগ নিবে না, বিকজ এলপিজি ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণ সংস্থা বিইআরসিকে উদ্যোগ নিতে হবে। কিভাবে এই সিলিন্ডারের প্রাইস বাড়াবে, একটা মিনিমাম লেভেল বেঁধে দিতে হবে, এর প্রাইসের কমে সিলিন্ডার বিক্রি হবে না। যেহেতু মার্কেটে একটা কম্পিটিটিভ সিনারিও তৈরি হয়েছে, যেখানে 10 জন থেকে 12 জন
ওই দাম যদি নির্ধারণ করে দেওয়া হয় সেক্ষেত্রে ভোক্তার জন্য কি চাপ হয়ে যাবে না? এক্ষেত্রে দুটা সমস্যা তৈরি হচ্ছে। আমাদের দেশে এখন 70 থেকে 75 লক্ষ গ্রাহক অলরেডি তৈরি হয়ে গেছে এলপিজির, যেখানে এনজির গ্রাহক হলো 40 লক্ষ থেকে 41 লক্ষ। এলপিজির গ্রাহক কিন্তু অলরেডি 70 থেকে 75 লক্ষ তৈরি হয়ে গেছে। আচ্ছা। এই বিপুল যে জনগোষ্ঠী আছে এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সক্ষমতার সাথে সাথে মানুষের পারচেজিং ক্যাপাবিলিটির সাথে সাথে এলপিজির কিন্তু ক্রমাগতভাবে বাড়বে এবং বেড়েই চলেছে আলটিমেটলি। তো এখন এই যে বাড়তি সিলিন্ডারগুলি মার্কেটে দিতে হবে, মার্কেটে যে ডিমান্ড আছে, এখন একজন গ্রাহক যে স্বল্প আয়ের গ্রাহক যে 30,000 টাকা ইনকাম আছে, তার জন্য মূলত 3,000 টাকা সিলিন্ডার কেনা কিন্তু খুব একটু ডিফিকাল্ট। এখন আমরা যেহেতু অনেক ব্যবসায় জড়িত একটা কম্পিটিটিভ সিনারিওতে এসে যেহেতু কোম্পানিগুলি তা ভর্তুকি দিয়ে সিলিন্ডারটা বাজারজাত করছে, এদিকে সে লস করছে, অন্যদিকে গ্রাহক কিন্তু এখন একটু সাশ্রয়ের মধ্যে আছে। সিলিন্ডারটা কিনতে অ্যাটলিস্ট তাকে 1,000 টাকা ব্যয় করতে হচ্ছে 3,000 টাকার মধ্যে। এখন এই সিলিন্ডারের যদি ভর্তুকি না দেওয়া হয় অথবা সিলিন্ডারকে যদি আবার তার মূল প্রাইসে ফিরে না দেওয়া হয়, মূলত নতুন নতুন গ্রাহক তৈরি হতে সমস্যা হবে। বাংলাদেশে এলপিজি কিন্তু এক্সপ্যানশনটা ত্বরান্বিত হবে না, যে কারণে এই সিলিন্ডার প্রাইসের উপর নজর দেওয়া উচিত। আর একই সাথে আরেকটা কাজ করা উচিত, সেটা হলো আমাদের দেশে যদিও বিআরসি প্রাইসটা নির্ধারণ করে, যে প্রাইসিংটা এখন চালু আছে, এই প্রাইসটার মধ্যে যতগুলি কম্পোনেন্ট থাকে, অর্থাৎ যতগুলি কম্পোনেন্ট দিয়ে প্রাইসটা তৈরি হয়, সেই প্রাইসের একটু আমি বলবো একটু বৈসাদৃশ্য আছে। বিকজ এখানে যতগুলি কম্পোনেন্ট থাকা দরকার সেটা নাই, যে কারণে যে প্রাইসটা হচ্ছে এই প্রাইসে বিক্রি করে মূলত এই কোনো কোম্পানি প্রফিট নিতে পারছে না। সে এত টাকা যে বিনিয়োগ করেছে, এই বিনিয়োগকৃত অর্থের যে সুদ, এটাকে আপনি যদি তার সেলিং প্রাইসের মধ্যে অন্তর্ভুক্ত না করেন, তাহলে তো সে লস করতেই থাকবে। একদম। তো সুতরাং এটাকে যদি এই প্রাইসিং মেকানিজমকে যদি সঠিক করে না হয়, তাহলে মূলত কোনো প্রোডাক্টই বিক্রি করে কিন্তু সাস্টেনেবল হবে না এলপিজি। আপনারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, আসলে কোনো কি আলোর মুখ দেখছেন কিনা? বিআরসি তো আপনার যদি বলি একটা বিআরসি নিয়ন্ত্রণ সংস্থা, কিন্তু ইতিমধ্যেই আমাদের নতুন বিআরসি নতুন পরিষদে এসছে, তারা আসলে নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন। আমার মনে হয় এই বিষয়টা ওনারা অলরেডি অবগত আছেন, তো ওনারা হয়তো সহসাই উদ্যোগ নেবেন। সেটি আসলে তাহলে জনবান্ধব হবে এবং আপনাদের জন্য ভালো হবে। আমি জনবান্ধব হতে হবে, কেননা অলরেডি আমাদের যদি 4 লক্ষ পরিবার ধরি বাংলাদেশে, 4 লক্ষের কিছু বেশি পরিবার ধরি বাংলাদেশে, অলরেডি 75 লক্ষ পরিবার কিন্তু এলপিজি ব্যবহার করছে, ম্যাসিভ স্টেজে চলে গেছে। আর বাকি যারা আছে তারাও মূলত তাদের সক্ষমতার সাথে সাথে কিন্তু এলপিজি ব্যবহার করতেই হবে, বিকজ বিকল্প কোনো জ্বালানি নাই। সেক্ষেত্রে এদের জন্য একটা সাস্টেনেবল অবস্থা, এদের জন্য একটি সক্ষমতার অবস্থা তৈরি করে দিতেই হবে বিআরসিকে। আচ্ছা, এখন আমি যদি আরেকটি বিষয় একটু যেতে চাই, যে এলপিজি নিরাপত্তা নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করে, অনেকে সিলিন্ডার ব্যবহার ক্ষেত্রে ভয় পায়, আসলে এই বিষয়গুলোর ব্যাপারে আপনি কি বলবেন? দেখেন, এটা একেবারেই মিসকনসেপশন। আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড ধরি একদম সর্বোচ্চ নিরাপদ জ্বালানি যদি বলি, তাহলে এলপিজি। আচ্ছা, এলপিজি এমন একটা জ্বালানি যেটা আপনি যে কোনো সময় যে কোনো, তারপরে তো অনেক সময় আমরা দেখি যে ব্লাস্ট হয় বা দুর্ঘটনা ঘটে। এটাও একটা ভুল ধারণা। কখনোই এলপিজি সিলিন্ডার কিন্তু বাস্ট হয় না। আচ্ছা, এলপিজি সিলিন্ডার যখন এলপিজি সিলিন্ডারের মধ্যে যখন এলপিজি থাকে, যে তাপ থাকে ওর মধ্যে, সে তাপের চেয়ে কমপক্ষে 4 গুণ তাপ সহ্য করার ক্ষমতা দিয়ে একটা সিলিন্ডার কিন্তু আমরা বাজারজাত করি। আচ্ছা, এবং সিলিন্ডার যেটা বাজারজাত করা হয়, এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু তৈরি হয়, আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয়। সুতরাং যেহেতু সিলিন্ডার যে ওয়ার্কিং ক্যাপাসিটি আছে, যে প্রেশার আছে, ওই প্রেশারের তুলনায় 4 গুণ প্রেশারের সক্ষমতা দিয়ে একটা সিলিন্ডার তৈরি করা হয়। সুতরাং এটা কখনোই কিন্তু বাস্ট হয় না। এটা যদি আপনি আগুনের মধ্যে ফেলেন, তারপরেও ওই 4 গুণ সক্ষমতার আগুন যাওয়ার পরে তারপরে এটা পুনরায় ব্যবহারের ক্ষেত্রে কি এটির না। কিন্তু আরেকটা কথা আছে এর মধ্যে, যদি একদম আগুনের মধ্যেও যদি একটা সিলিন্ডার পড়ে যায়, তাহলে এর যে সেফটি রিলিফ বাল্ব আছে এটা খুলে যাবে, খুলে যেয়ে তারপর আপনার এলপিজি বের হয়ে যেতে পারে, কিন্তু সিলিন্ডারটা কখনোই বাস্ট হবে না। আচ্ছা, সো এই যে মাঝে মাঝে আমরা দেখি দুর্ঘটনা মূলত এলপিজি সিলিন্ডার থেকে হয় না। আচ্ছা আচ্ছা, দুর্ঘটনা এলপিজি সিলিন্ডারের যিনি ব্যবহার করেন তার অসতর্কতা থেকে এটা হতে পারে মূলত। একদম। এখন আপনি যদি একজন ড্রাইভারকে যদি লাইসেন্সবিহীন অবস্থাতে চালাতে দেন, তাহলে দুর্ঘটনা ঘটবেই। এলপিজি এমন একটা অবস্থা বাংলাদেশে পৌঁছেছে যে আমাদের যারা এলপিজি ব্যবহার করে তারা মোটামুটি আমাদের বিভিন্ন প্রচার মাধ্যম থেকে প্রত্যেকটা এলপিজি কোম্পানি প্রচার করছে কিভাবে নিরাপদ সিলিন্ডার ব্যবহার করা যায়, বিআরসি প্রচার করছে, বাংলাদেশে অন্যান্য সরকারি সংস্থা প্রচার করছে কিভাবে নিরাপদ জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহার করা যায়।
সুতরাং একটা ধারণা অলরেডি কিন্তু হয়ে গেছে, তারপরে প্রতিনিয়ত কিন্তু আমরা এটা করে যাচ্ছি। সেক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা থাকেই না, কিন্তু তারপরেও কিছু অসতর্কতা থাকে। আমাদের যে হোস পাইপ আছে, হোস পাইপটা যদি আপনি ঠিকমতো না কিনেন, আপনি যদি রেগুলেটরটা কোয়ালিটির রেগুলেটর না কিনেন, আপনি যদি ব্র্যান্ডেড প্রোডাক্ট নাই ব্যবহার করেন, সেক্ষেত্রে দুর্ঘটনা অসতর্কতার জন্য হতেই পারে। আসলে যা বুঝতে পারলাম অসতর্কতার কারণে, এবং আপনারা প্রচার চালিয়ে যাচ্ছেন, মানুষের ভিতরে সচেতনতা বাড়বে অবশ্যই। এবং আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে এলপিজি খাত চ্যালেঞ্জের মুখ থেকে আলোর মুখ দেখবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আপনারা দেখছিলেন হ্যাপেনিং পয়েন্ট। আমাদের সাথে যুক্ত ছিলেন আবু সাইদুর রাজা, চিফ মার্কেটিং অফিসার, মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কালকে আবারও দেখা হবে।